অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দিতে রীতিমতো রেড চার্ট তৈরি করা ছিল। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া অনুপ্রবেশকারীরা এখন এমনটাই দাবি করছেন। উপযুক্ত কাঞ্চন মূল্যে অনুপ্রবেশকারীদের নথি বানিয়ে দিতেন স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা, এমনটাই অনুপ্রবেশকারীদের দাবি। দুদেশের দালালরা কথা বলে আগে রেট ঠিক করে নিতেন, তারপরে হতো পারাপার। অনুপ্রবেশের পর কোনো নথি বানাতে গেলেই তৃণমূল নেতাদের দক্ষিণা দিতে হতো। অনুপ্রবেশকারীদের জন্য প্রয়োজনীয় আধার কার্ডও বানিয়ে দেওয়া হতো। ৭০০ টাকার বিনিময়ে আধার কার্ড বানাতে সাহায্য করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই আধার কার্ডের সাহায্যে মোবাইল ফোনে সিম কার্ড ভরে নিয়েছিলেন তারা। বাংলাদেশের খুলনার বাসিন্দা নূর ইসলাম শেখ বেআইনিভাবে ভারতে ঢোকেন বছর 10 আগে। কি বলেছেন তিনি, শোনা যাক। তৃণমূল নেতারা কি বলল? ওই আমি ফোন নেওয়ার জন্য মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম ফোন চালাবো, তো আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানাতে দে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম ৫০০-৭০০ দাও। ৭০০ টাকা নিয়েছিল। কারা নিয়েছিল? ওই ওখানকার নেতারাই। কোন দলের? এই তৃণমূলেরই না দিলে দেবে না। নূর ইসলাম শেখের কথা শুনলেন। এবার দেখুন সুজয় রায়, যিনি বাংলাদেশের খুলনার বাসিন্দা। নদী সাঁতরে অনুপ্রবেশ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও দালালকে ২০,০০০ টাকা দিতে হয়েছিল। কিভাবে এসেছিলেন? এসছিলাম নদী সাঁতরে। কত টাকা লেগেছে? ২০,০০০ টাকা নিয়েছিল। দেখা যাচ্ছে এদেশের লোকও ছিল, ওদেশের লোকও ছিল। হ্যাঁ, মিলিয়ে টাকা নেওয়া হয়। প্রথমে চেয়েছিল, হ্যাঁ অনেক টাকাই চায়, ২৫,০০০, ৩০,০০০ টাকা চায়। তারপরও ২০,০০০ টাকা, ১৮,০০০ টাকা, ১৭,০০০ টাকা। এবার শুনুন বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খানের বক্তব্য। বছর 10 আগে দালাল ধরে মিনার খান ঢোকেন ভারতে। থাকতেন খাস কলকাতার মেটিয়া বুরুজে। সেখানে ৩টি কার্ড তৈরি করে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী, এমনটাই দাবি করেছেন তিনি। আরেক অনুপ্রবেশকারী বলছেন নিয়ম মাফিক লক্ষ্মীর ভান্ডারও পেতেন তারা। দিতে হবে ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে ২০,০০০ দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য ৩০,০০০ দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে ৫০,০০০ দিতে হবে। তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। হ্যাঁ পাতাম, ও পেয়েছি, ২-৩ বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। অনুপ্রবেশে জিরো টলারেন্স 3Dর কথা বারবার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট যে নীতি নিয়েছে রাজ্য সরকার, যেখানে মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানিয়েছেন আগের সরকারের আমলে অনুপ্রবেশ হতো, আর এখন অনুপ্রবেশকারীরা তারা নিজেরাই ফিরে যাচ্ছেন, এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ। पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলছেন ভালোই ভালোই নিজেদের দেশে ফিরে যান, না হলে হোল্ডিং সেন্টারে থেকে পচতে হবে। এই যে করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, ওখানে মাস পচতে হবে, ওদেরকে না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই চলে যান। যদি পাকিস্তান থেকে ৬ লক্ষর বেশি আফগানিস্তানিকে ফেরত হতে পারে একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে, ওই বিশেষ পরিস্থিতি ওরা এসেছিল, এখানে তো অবৈধভাবে এসছে, এদেরকে সারা জীবন জেলে যেতে হবে। আর নাহলে ওখানেই গরু ছাগলের মতো থাকবে, মারা যাবে। তার চেয়ে নিজের দেশে ফিরে যাও সময় থাকতে। সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে থাকাবে না। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটোবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই চলে যান, নাহলে কপালে কি আছে কেউ জানে না। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নোটিফিকেশন দিয়েছে, যার জন্য কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডিএমএসপিদের কাছে জেলায় জেলায় নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। হোল্ডিং সেন্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে। কোন জায়গার হোল্ডিং সেন্টারে কতজন রয়েছেন সেই পরিসংখ্যানও কিন্তু সামনে এসেছে। বারুইপুর পুলিশ জেলা, যার সংখ্যা হচ্ছে 5 জন।
হোল্ডিং সেন্টারে রয়েছেন। সুন্দরবন পুলিশ জেলার হোল্ডিং সেন্টারে 1 জন, বসিরহাট পুলিশ জেলায় 335 জন, দক্ষিণ দিনাজপুরে 8 জন, বনগাঁ পুলিশ জেলায় 1 জন, বারাসাত পুলিশ জেলায় 3 জন, কোচবিহারে 2 জন, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 19 জন, জঙ্গিপুর পুলিশ জেলায় 2 জন, কৃষ্ণনগর পুলিশ জেলায় 1 এবং মালদার হোল্ডিং সেন্টারে 9 জন রয়েছেন। অর্থাৎ এই হোল্ডিং সেন্টারগুলিতে এখনো পর্যন্ত মোট 386 জন রয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করা হলো। 2021-এর ভোট পরবর্তী হিংসা এবং খুনের অভিযোগে গ্রেফতার 2 তৃণমূল নেতা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং তাপস সিনহা, কি অভিযোগ রয়েছে এই 2 ব্লক সভাপতির বিরুদ্ধে? দেখো, কালীপ্রসাদ ব্যানার্জি তিনি হচ্ছেন মোহাম্মদ বাজার 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 2023 সালে এখানে পরপর 3টে মার্ডার হয়েছিল এবং সেই মার্ডার কেসে তার নাম ছিল এবং প্রথমে নাম ছিল, পরবর্তী ক্ষেত্রে তার নাম বাদ চলে যায়। কিন্তু কিছুদিন আগে হাইকোর্টে একটি মামলা হয়, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। গতকাল সিউড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মোহাম্মদ বাজার 1 নম্বরের ব্লক সভাপতি তাপস সিনহার বিরুদ্ধে অভিযোগ ছিল 2021 সালে তিনি মোহাম্মদ বাজারের এক ব্যবসায়ী দেবরঞ্জন ভট্টাচার্য তার পেট্রোল পাম্প এবং তার বাড়িতে হামলা চালায় এবং সেই ঘটনায় তিনি এবং তার সঙ্গে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবং লাভপুরের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূলের অভিজিৎ সিংহ, 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পর। এবং তার ভিত্তিতেই এই গতকাল উত্তরবঙ্গ থেকেই তাপস সিনহাকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। এবং এই তাপস সিনহার বিরুদ্ধে এর আগে এই ভোট পরবর্তী হিংসার আরো বেশ কয়েকটি অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি এবং গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি হয়তো নেপাল চলে যাওয়ার একটা প্ল্যান করছিলেন, তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে কালীপ্রসাদ ব্যানার্জি, এই দুজনেই খুব প্রভাবশালী তৃণমূল নেতা, এখানকার ব্লক সভাপতি। কারণ মোহাম্মদ বাজার যেখানে পাঁচামি এলাকা, সেই এলাকা নিয়ন্ত্রণ করে এই 2 জন ব্লক সভাপতি। তাই এই 2 জন গ্রেপ্তার হওয়াতে তৃণমূলের একটা বড় সাংগঠনিক ক্ষতি যেমন, সেই রকম জেলা নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ ভোট পরবর্তী হিংসাতে একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে বীরভূম জেলা জুড়ে, তাদের মধ্যে অধিকাংশই পলাতক, রেজাল্ট বেরোনোর পর থেকে পালিয়ে গেছে তারা। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং এই মুহূর্তে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কালীপ্রসাদ ব্যানার্জিকে সিউড়ি জেলা আদালতে তোলা হবে। ধন্যবাদ ভাস্কর। ফের তৃণমূল কর্মীর দোকান থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। ছবি আপনাদের দেখাই, দক্ষিণ 24 পরগনার সাগরের ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছি জেলায় জেলায় এই সদ্যই বাদুড়িয়া তৃণমূলের পুরো প্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অন্তত সরকারি ত্রিপল 4000 উদ্ধার করা হয়েছিল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এই বুথ সভাপতি তিনি দিনের পর দিন এই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন। একদম, দেখো কুসুমিতা, দক্ষিণ 24 পরগনার সাগর, এখানে কিন্তু এই নির্বাচন পরবর্তী পালা বদলের পর দেখা গেল একাধিক তৃণমূল বুথ সভাপতি, তৃণমূল পঞ্চায়েত সদস্য, তাদের বাড়ি, তাদের গুদাম, দোকান থেকে কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে এবং এটা লাগাতার চলছে। এখানকার যে বাসিন্দারা এবং বিজেপির যে কর্মী সমর্থক, তাদের যেটা অভিযোগ যে গঙ্গাসাগর জুড়ে বা সাগর ব্লক জুড়ে এইরকম ভাবে সরকারি মদতে এইখানে শাসক দলের, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা বুথ সভাপতি, যারা পঞ্চায়েত সদস্য, তারা বেআইনি ভাবে এরকম ভাবে মজুদ রাখত বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং সেগুলো একদম তাদের নিজের মতো করে তাদের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দিদি বন্টন করতেন এবং সেটা কোনো সরকারি নিয়ম মানা হতো না। এবং আমরা দেখলাম গত কয়েকদিনে লাগাতার সাগরের বিভিন্ন জায়গা থেকে, প্রথমে রুদ্রনগর, তারপরে মুড়িগঙ্গা 2, আজকে আমরা দেখতে পাচ্ছি রামকর চক 65 নম্বর বুথের যিনি বুথ সভাপতি তৃণমূলের দেবাশিস মাইতি, তার বিরুদ্ধে যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তিনি ভূপতি মাইতি নামে এক ব্যক্তি আছেন, তিনিও তৃণমূল কর্মী, তার দোকানের মধ্যে এই ত্রাণগুলো মজুত করেছিলেন। প্রচুর পরিমাণে ত্রিপল, মাছের খাবার, চুন,
মুরগির খাবার, এই সমস্ত যেগুলো সাধারণ মানুষের একদম প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করার কথা ছিল সরকারিভাবে, সেইগুলো তারা মজুত করে রেখেছিল। গত 4 তারিখে ফল প্রকাশের পরে এটা আগে থেকেই জানতেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা অভিযোগ করে আসছিলেন, কিন্তু সেই সময় প্রশাসন কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে 4 তারিখের পর সেটা তালা বন্ধ করে রাখা হয়েছিল। গতকাল সেই ব্যক্তি ভূপতি মাইতির উপস্থিতিতে সেখান থেকে তালা খোলা হয় এবং তারপরে দেখাই যাচ্ছে যে শয়ে শয়ে সরকারি ত্রাণ একেবারেই। তবে সাগরে এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু সাগরে তৃণমূল নেতার বাড়ি থেকে দুর্গতদের জন্য প্রচুর বরাদ্দে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছিল। গৌতম, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।